আপনি যদি হাওড়া ব্রিজের সামনে দাঁড়ান, প্রথমেই চোখে পড়বে বিশাল স্টিলের কাঠামো। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটি সেতু কিভাবে মাঝখানে কোনো পিলার ছাড়াই দাঁড়িয়ে আছে? আজ আমরা একজন সিভিল ইঞ্জিনিয়ারের দৃষ্টিতে হাওড়া ব্রিজকে বুঝব। প্রথমে একটি সহজ উদাহরণ কল্পনা করুন। একটি কাঠের স্কেল টেবিলের কিনারায় অর্ধেক রেখে বাকি অংশ বাহিরে ঝুলিয়ে দিন। এখন ঝুলন্ত অংশে চাপ দিলে স্কেলটি নিচের দিকে বাঁকবে। কিন্তু যদি টেবিলের উপর থাকা অংশটি শক্ত করে ধরে রাখে, তাহলে সেটি অনেক বেশি ওজন বহন করতে পারবে। এই নীতিকে বলা হয় ক্যান্টিলিভার। হাওড়া ব্রিজেও ঠিক এই ধারণা ব্যবহার করা হয়েছে। নদীর দুই তীরে দুটি বিশাল ক্যান্টিলিভার বাহু তৈরি করা হয়েছে। প্রতিটি বাহু নিজের ওজন এবং যানবাহনের ওজন বহন করে। এরপর মাঝখানে একটি ঝুলন্ত অংশ বসিয়ে পুরো সেতুকে যুক্ত করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, মাঝখানে পিলার দিলেই তো কাজ শেষ, এত কঠিন করার কি আছে? কিন্তু হুগলি নদী ছিল অত্যন্ত ব্যস্ত নৌপথ। মাঝখানে পিলার দিলে বড় জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হতো। আবার নদীর তলদেশে মাটি এমন ছিল যে গভীর পানির মধ্যে বিশাল ভিত্তি নির্মাণ করা অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল ছিল। তাই প্রকৌশলীরা এমন একটি নকশা বেছে নেন যেখানে নদীর মাঝখানে কোনো স্তম্ভের প্রয়োজন হবে না। এবার আসে আরেকটি বিস্ময়কর বিষয় নিয়ে। অনেকে বলেন হাওড়া ব্রিজে নাট বল্টু নেই। কথাটি পুরোপুরি সঠিক নয়। মূল ভার বহনকারী কাঠামো অধিকাংশই সংযোগ রিবেট দিয়ে করা হয়। এখন প্রশ্ন হলো, রিবেট কি? ধরুন একটি মোটা লোহার পিনকে আগুনে লাল করে গরম করা হলো। এরপর সেটি দুটি স্টিল প্লেটের ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দুই দিক থেকে চাপ দিয়ে মাথা তৈরি করা হলো। ঠান্ডা হওয়ার সময় ধাতু সামান্য সংকুচিত হয় এবং দুই প্লেটকে অত্যন্ত শক্তভাবে চেপে ধরে। এই প্রক্রিয়াকে বলা হয় হট রিবেটিং। এটি সাধারণত নাট বল্টুর তুলনায় কম্পন সহ্য করতে বেশি সক্ষম এবং দীর্ঘমেয়াদী সংযোগ ঢিলা হওয়ার ঝুঁকি কম। সেই সময় ডালাই প্রযুক্তি এত উন্নত ছিল না, তাই বড় স্টিল সেতুর জন্য রিবেট ছিল সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান। এখন ভাবুন, প্রতিদিন হাজার হাজার ট্রাক, বাস এবং লাখ লাখ মানুষ এই সেতু ব্যবহার করছে। এত ওজন পড়লে কি ব্রিজ একদম স্থির থাকে? প্রত্যেকটি স্টিলের ব্রিজ অল্প পরিমাণ নাড়াচাড়া করে। গরম স্টিল প্রসারিত হয়, শীতে সংকুচিত হয়, আবার ভারী যানবাহন চলার সময় সামান্য বিকৃতি হয়। প্রকৌশলীরা ডিজাইনের সময় এই পরিবর্তনগুলো হিসাব করে রাখেন, তাই এই নড়াচড়া স্বাভাবিক এবং নিরাপদ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লোড ডিস্ট্রিবিউশন। ধরুন আপনি একটি বই এক আঙ্গুলের উপর রাখলেন, পুরো ওজন একটি জায়গায় পড়বে। কিন্তু একই বই যদি দুই হাত দিয়ে ধরেন, ওজন দুই দিকে ভাগ হয়ে যাবে। হাওড়া ব্রিজের ট্রেস কাঠামো ঠিক একইভাবে কাজ করে। অসংখ্য ত্রিভুজ আকৃতির স্টিল সদস্য একসঙ্গে লোড ভাগ করে নেয়, ফলে কোনো একটি অংশের উপর অতিরিক্ত চাপ পড়ে না। ত্রিভুজ কেন ব্যবহার করা হয়? কারণ চারকোণ ফ্রেম সহজেই বেঁকে যেতে পারে, কিন্তু ত্রিভুজের আকৃতি সহজে পরিবর্তন হয় না। তাই সেতু, টাওয়ার এবং ক্রেনে ত্রিভুজের সবচেয়ে শক্তিশালী জ্যামিতিক আকৃতি হিসেবে ব্যবহৃত হয়। সবশেষ প্রশ্ন, কেন হাওড়া ব্রিজ এত বছর পরেও টিকে আছে? কারণ এটি শুধু শক্তিশালী স্টিল দিয়ে তৈরি নয়, এর প্রতিটি অংশ লোড, বাতাস, কম্পন, তাপমাত্রা পরিবর্তন এবং দীর্ঘমেয়াদী ক্লান্তি বিবেচনা করে ডিজাইন করা হয়েছে। নিয়মিত পরিদর্শন, রক্ষণাবেক্ষণ এবং ক্ষয়রোধী রং ও এর দীর্ঘ আয়ুর গুরুত্বপূর্ণ কারণ। হাওড়া ব্রিজ আমাদের শেখায়, একটি ভালো সেতু শুধু স্টিল দিয়ে তৈরি হয় না, এটি তৈরি হয় সঠিক গণনা, সঠিক নকশা এবং প্রকৌশলীদের অসাধারণ দূরদর্শিতার মাধ্যমে। এই কারণে প্রায় এক শতাব্দী পরেও হাওড়া ব্রিজ বিশ্ব প্রকৌশলের অন্যতম বিস্ময়কর হিসেবে দাঁড়িয়ে আছে। হাওড়া ব্রিজ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন।